দর্শক আমন্ত্রণ এটিএন নিউজের সাপ্তাহিক আয়োজন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি গোলাম কাদের রবু। মূলত অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্যের নানা বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করব এই যে দেশের যে রাজনৈতিক পরিস্থিতি এবং সেই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বাংলাদেশের ব্যবসায়ীরা এখন কেমন আছেন, কি অবস্থা, তাদের মধ্যে যে আস্থা অনাস্থার যে একটা সংকট, সে বিষয়গুলো আছে, কেন বিনিয়োগে গতি আসছে না, এসব নানা বিষয় নিয়ে আমরা কথা বলবো। আজ আমাদের সঙ্গে অতিথি হিসাবে আছেন বাংলাদেশের স্টিল সেক্টরের অন্যতম পথিকৃৎ বলা যেতে পারে, তিনি হচ্ছেন শাহরিয়ার স্টিল মিলসের ব্যবস্থাপনা পরিচালক জনাব শেখ মাসাদুল আলম মাসুদ। জি মাসুদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায়। আসসালামু আলাইকুম। সাথে আপনাকেও শ্রোতা দর্শক মণ্ডলীকে ধন্যবাদ জানাচ্ছি। জি, আমি আসলে আলোচনার শুরুতে যদি সরাসরি আপনার কাছে প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে আসলে ব্যবসায়ীরা এখন কেমন আছেন? আপনারা ব্যবসায়ীরা এখন ইনকিউবেটরে আছে। আমাদের ফ্যাসিস্ট সরকারের আমলের 3 বছর আর আজকে পর্যন্ত সরকার নতুন কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ক চালু করেনি। তাই এই ব্যবসায় তো একটা ধস এমনিতেই নেমেছে। এর মাঝে ডলারের দাম বেড়েছে, আমাদের যে ব্যাংকের ঋণগুলি ছিল ডলারের দাম বাড়ার ফলে আমরা আমদানি করি ডলারে, আর আমাদের লিমিটগুলি ছিল টাকায়। তো এখানে 40% তো ক্যাপিটাল আমাদের এমনি কমে গেছে। মানে আপনি আপনার স্টিল সেক্টরের কথা বলছেন? স্টিল সেক্টরে না, সব সেক্টরেই। স্টিল সেক্টর তো আছে, স্টিল সেক্টরের সাথে সব সেক্টর রিলেটেড। তো সেইখানে ব্যাংকের যে আমরা টাকায় যে লিমিটগুলি ছিল, আমরা ডলারের দাম বাড়ার পরে তো ব্যাংকগুলি আমাদেরকে ক্যাপিটাল তো এনহ্যান্স করে নাই, বরঞ্চ ব্যাংকের লুটপাট করার ফলে বিগত সরকারের সময় যে লুটপাটগুলি হয়েছিল ব্যাংকগুলি দেউলিয়া হয়ে গেছে। দেউলিয়া হওয়ার ফলে ভালো গ্রাহক যারা আছে তাদের কাছ থেকে ক্যাপিটাল আরও রিকভার করে ব্যাংকগুলি সচল থাকার চেষ্টা করতেছে। সেই অবস্থায় দেশে ডেভেলপমেন্ট ওয়ার্ক নাই, প্রাইভেট সেক্টরে বিনিয়োগ নাই। দেশে এই যে একটা বিরাট পরিবর্তন আসলো, যে স্বপ্ন আমরা দেখলাম, ডাক্তার ইউনূস সাহেবের মতো একজন লোক আমরা রাষ্ট্রপ্রধান হিসাবে পেলাম, উনি সারা দেশের গ্রামীণ ব্যাংকের মাধ্যমে যে চমক দেখিয়েছিলেন তার চাইতে বেশি কিছু একটা পাবো বলে আমরা প্রত্যাশা ছিল, সেগুলি আমরা সব হতাশ হয়েছি। তার কারণ উনি আমাদের দিতেও পারে নেই, কিন্তু অনেক কিছু নিয়েছে আবার। যেমন আমাদের গ্যাসের দাম দ্বিগুণ করে দিয়েছে, আমাদের এর মধ্যে পোর্টের কস্ট দ্বিগুণ করে দিয়েছে, এই ধরনের অনেক কিছু করেছে। কিন্তু বিদ্যুৎ আমাদের অ্যাভেলেবেল নাই, ইদানিং আবার লোডশেডিং শুরু হয়েছে, গ্যাসও আমরা প্রেশার নাই, বাজারে ডিমান্ড নাই। বাজার ডিমান্ড হবে কোত্থেকে? সরকারি ব্যয় শুরু হলে সেই সাথে প্রাইভেট কর্মকাণ্ডগুলি শুরু হয়। সরকারি নতুন কোনো কাজ তো শুরু করে নাই, যেগুলি আছে সেগুলিকে কিছু কিছু করে চালু করা হয়েছে, দৈনন্দিন কাজগুলি চালিয়ে যাচ্ছে। আর এই সরকারকে তো আমরা যেই প্রত্যাশা নিয়ে সরকার গঠিত হয়েছিল সেই রকম বডিও সেখানে নাই, আর রাজনৈতিক স্টেট হোল্ডাররা তাকে সেই ম্যান্ডেটটাও দেয় নাই। কাজ করার জন্য তো একটা সরকারের স্থিতিশীলতা লাগবে। এই সরকার হওয়ার পরেই 3 মাসের মধ্যে নির্বাচন চায়, তাহলে উনি ওইটা করবে না সংস্কার করবে না আমাদের দিকে খেয়াল করবে? এখন ওনাকে একদিকে চলমান কাজগুলিও করতে হচ্ছে, আরেকদিকে তাদের সংস্কার করতে হচ্ছে। এই সব করে দেশের ব্যবসা বাণিজ্য, অনেক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, আরও হওয়ার পথে। এখন কিসের উপরে দেশটা চলছে আল্লাহই ভালো জানে। এখন আপনি যে কথাটা বললেন যে আপনারা ব্যবসায়ীরা ইনকিউবেটরে আছেন, জি, আলোচনার আগে আপনি বলছিলেন যে আইসিইউতে আছেন। আসলে কেন বলছেন এসব? মানে কি কারণে এটা? কি কারণে মানে আমার তো মার্কেটে ডিমান্ড নাই। আচ্ছা, আমার ব্যাংকগুলি আমাকে ফ্যাসিলিটি দিচ্ছে না, নতুন করে কেউ টাকা লগ্নি করছে না, যেইগুলি আছে সেগুলি আরো রিকভার করার চেষ্টা করতেছে, ব্যাংকে অ্যাভেলেবেল ফান্ড নাই। আর এই রকম একটা দেশে অনিশ্চয়তার মধ্যে এই আজকেই নির্বাচন হয়, কালকেই নির্বাচন হয়, একটা মব কালচার শুরু হয়ে গেছে, এর মধ্যে দেশে তো স্বস্তি নাই। এইদিকে নির্বাচনের হওয়ার আগেই নমিনেশন দেওয়ার পরে আবার খুনাখুনি শুরু হয়ে গেছে। তো এই অবস্থায় কি দেশে ব্যবসা বাণিজ্য হবে? আমাদের দেশে যার কাছে যা আছে কিভাবে ভবিষ্যৎ কি হবে, এটা একটা অস্থিরতা কাজ করতেছে। এমবিআর একটা বিরাট অস্থিরতা গেল। এই দেশটা যেই জঞ্জালের মধ্যে ছিল, যেখানে সরকারি আমলা 75% করাপ্টেড, সেখানে রাতারাতি তো সংশোধন করা যাবে না। আপনি এখন তো অনেক এমবিআর অনেক কর্মকর্তা বিপদে আছে, যারা আছে তারা চাকরি আছে না নাই জানে না, তারাও তো
তাদের মতো লুটপাট করার চেষ্টা করবে। এই যে আপনি বললেন যে বিনিয়োগে গতি নেই, এই গতি না থাকার পেছনেও কি এই রাজনৈতিক অনিশ্চয়তা, অস্থিরতা বড় কারণ? অবশ্যই রাজনৈতিক অস্থিরতা তো কারণ আছে। ব্যাংকগুলি সে কি হয়েছে কেন, ওই ব্যাংক থেকে উল্টাপাল্টা আগে লুটপাট হয়েছে, সেখানে হয়েছে। আর রেগুলার গ্রাহকরা তো কেউ টাকা মেরে খায় নাই, টাকা মারছে তো তারাই, ওই রাজনৈতিক প্রভাবশালী লোকগুলো। তো সেইখান থেকে এই সরকার আসার পরে উনি যেই কাজগুলি করতে পারতেন, এই সরকার কোনো সাংবিধানিক সরকার তো না, এই দেশটা স্বাধীন হয়েছে সংবিধান দিয়ে তো হয় নাই। আমাদের বঙ্গবন্ধু রাষ্ট্রপতি যাকে বলেন, তো উনি তো কারো কাছ থেকে শপথও গ্রহণ করে নাই, দেশ পরিচালনা করছেন। আপনি সংস্কারের ম্যান্ডেটের জন্যই আপনার হাতে দেওয়া হয়েছে। উনি তো একটা এসআরও দিয়ে এইগুলি সব কার্যনির্বাহী আদেশের মাধ্যমে এই কাজগুলি করে ফেলতে পারতেন। তারপরে হানা ভোটে উনিই যেতে পারতেন। আর বিএনপি তো জিয়াউর রহমান সাহেব তো হানা ভোটের মাধ্যমেই শুরু হয়েছে, আজকে ওনারা মানে না। আজকে 31 দফা দাবি যেগুলি ছিল, এর মধ্যে তো সংস্কারের অধিকাংশই তাদের আছে। আজকে এত বড় একটা পরিবর্তনের পরে এটা নিয়ে এতদিন তো আলোচনার কোনো প্রয়োজন নাই। স্টেট এত আলোচনা করে, রাষ্ট্রীয় পয়সা ব্যয় নাই করে এই সংস্কারগুলি বিজ্ঞদের দিয়ে আলোচনা করে ডাইরেক্ট স্টেট ভোটে চলে যেতে পারতেন। তো সেই ভোটের মাধ্যমে এটা যাচাই বাছাই হয়ে যেত। আর দেশে এইটা জিয়ে রেখে এই যে মব কালচার শুরু হয়ে গেছে, এটা আরো প্যানিক করছে। আপনি যে কথাগুলো বললেন যে এরকমের, তো আপনারা ব্যবসায়ীরাও তো একটা কি বলবো, একটা ইম্পার্শিয়াল অবস্থান থেকে তো এই ব্যাপারেও জোরালো অবস্থান তো আপনারা আসলে রাখতে পারতেন, সেটাও তো নাই। ব্যবসায়ীরা তো হতাশ, জাতিই তো হতাশ। দেশটা স্বাধীন হলো, স্বাধীনতার পর এই স্বাধীনতাটা কু হয়ে গেল। যেই স্বপ্ন নিয়ে দেশটা স্বাধীন হলো, 72 আইসা তো সেই জায়গায় সরকারটা ছিল না। 73-এর নির্বাচন তো সেইভাবে হয় নাই। আবার যে আপনার জিয়াউর রহমান সাহেব গঠন করলেন, তার তো মেয়াদ বেশি দিন ছিল না, উনি করতে পারলেন না, তারপরে চলে গেল। তারপরে স্বৈরাচারী সরকার, এরশাদের সরকার, তারপরে 90-এর পরে একটা অভ্যুত্থান হলো। 90-এর অভ্যুত্থানের পরে তো 2টা টার্মের পরেই তো আমরা সেই জায়গায় সেই স্বাধীনতা ধরে রাখতে পারলাম না, দেশে বিপর্যয় আসলো। আবার এই 24-এ যে বিপর্যয়টা হলো, জুলাই অভ্যুত্থান হলো, অভ্যুত্থানের পরেও আজকে আমার কাছে মনে হচ্ছে যেন সকলেই মনে করতেছে এটা হতাশ। আপনার 90-তে যেই সরকার গঠন হয়েছিল, এই সরকার তো ক্ষমতায় যাওয়ার কথা না, তখন সবাই স্বপ্ন দেখছিল আওয়ামী লীগ ক্ষমতায় যাবে। আওয়ামী লীগ অল্প সময়ের মধ্যে 90-এর পতনের পর সারা দেশব্যাপী যে আচরণটা দেখিয়েছে, তাতেই কিন্তু সে পরাজিত হয়েছে। আবার এই যে এখন এই সরকার পতনের পর যেই আচরণ বড় বিরোধী দল দেখাইছে, সেই আচরণে কিন্তু তারা অনেক পিছায় গেছে। এটা কিভাবে রিকভার করবে জানি না। আপনার কথা সূত্র ধরে একটা বিষয় জানতে চাই, আপনি একজন ব্যবসায়ী এবং ব্যবসায়ীর অবস্থান থেকে জানতে চাই। আপনি যেটা বলছিলেন যে 71, 90 এবং পরবর্তীতে এই 24 সবগুলো আন্দোলনের সুফল আসলে বাংলাদেশ কাজে লাগাতে পারেনি বা লাগেনি, কেন মনে হয়েছে আপনার? এটার পেছনে কারণটা কি? ওই যে সৎ অনেস্ট রাজনীতিবিদদের হাতে ক্ষমতাটা যায় না। যেমন এখনো তো আমরা দেখছি যে নমিনেশনগুলি আসতেছে, এর মধ্যে অনেক ব্যবসায়ীও আছে। ব্যবসায়ীরা তো কিনা কেটেই নেবে, কেন তারা যাবে? ব্যবসায়ী তো যাওয়ার কথা না রাজনীতি করতে। ব্যবসায়ীরা ব্যবসা করবে, ব্যবসা করে ভালো রাজনীতিবিদদের প্রমোট করবে, নিজে কেন ওই ঝামেলায় যাবে? যখন দেখে ওখানে বাণিজ্য থাকে, তখন সে শত কোটি টাকা বিনিয়োগ করে 1000 কোটি টাকা কামাই করতে পারবে, সে যাবে। নাহলে তো কোনো ব্যবসায়ী যাওয়ার কথা না। তো এখন তো সেই নমিনেশন বাণিজ্য শুরু হয়ে গেছে, আমরা যা শুনতেছি। তো এই জায়গায় তো ভালো লোক আসতে পারবে না। তো আর খারাপ ব্যবসায়ী ছাড়া ভালো ব্যবসায়ী তো সেখানে যাবেও না। তো দেশটা তো আবার সেই জায়গায় যে পড়তেছে না। আপনি নমিনেশন বাণিজ্যের কথা বললেন, ব্যবসায়ীদের রাজনীতিতে অংশগ্রহণের কথা বললেন। এই চিত্রটা তো আমরা বিগত সরকারের সময় আরো বেশি দেখেছি, যে ব্যবসায়ীদের তার ফল তো সুফল তো সেই সরকার পেয়েছে। আজকে কি সেই সরকারের মধ্যে এত বড় একটা পতনের পরেও, এতগুলি জীবন নাশের পরে, দেশের বিপর্যয়ের পরে তারা কি কোনো পরিবর্তন আসছে? তারা ওই যে মাঝে মাঝে আমরা দেখি টেলিফোনে কনভারসেশন যেটা আমরা শুনি, তাদের তো কোনো পরিবর্তন নাই। তারপরে তারা এখন এই আন্দোলনকারী দলগুলির মধ্যে অনৈক্যের কারণে মাঝে মাঝে ফুসফুস করে তারা করছে। কেউ 13 তারিখে ডাক দিচ্ছে, আবার এই আন্দোলনকারী দলগুলিও কর্মসূচি দিচ্ছে সরকারকে। কার কাছে দাবি করতেছে বল, আমরা বুঝি না। এই সরকার তো তারাই নিয়ে আসছে। আমরা ব্যবসায়ীরা এখনো আন্দোলন করি নাই, কারণ করি নাই মানে আমরা একটু দেখতে চেয়েছি, দেখুক করুক কি করতেছে দেখি। কিন্তু আমরা তো এখন একেবারে হারিয়ে যাচ্ছে ব্যবসায়ী। আপনার অনেক ইন্ডাস্ট্রি খোঁজ নিয়ে দেখেন বন্ধ হয়ে গেছে, শ্রমিক বেকার হয়ে যাচ্ছে। আপনারা আন্দোলন করেন নাই, কিন্তু আপনারা জোরালোভাবে তো আপনাদের দাবিগুলো ঐক্যবদ্ধভাবে তুলে ধরতেও ব্যর্থ হচ্ছেন। আমরা কেমন করে তুলে ধরবো? কার কাছে তুলে ধরবো? আমাদের কাজগুলি তো এই সরকারটা তো বেশি দিনের জন্য না,
এই সরকারের আমলে এত আন্দোলন তো হওয়ারই কথা না। আমরা তো এইটা ভাবি যে এই সরকার কেন এই আন্দোলন ফেস করবে, একটা নির্বাচিত সরকার আসবে, তারা এগুলির সমাধান দিবে। কিন্তু এই আন্দোলনগুলি তো এই সরকারকে আরো বিব্রত করছে, কাজের গতি কমিয়ে দিচ্ছে। এই সরকারের কাছ থেকে আমরা সংস্কার চেয়েছি, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ পেয়েছি, অর্থনৈতিক শৃঙ্খলা চেয়েছি, আমরা ভালো প্রশাসন চেয়েছি। এই যে আজকে যাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে, যে আমলাদের বিরুদ্ধে, যেই পুলিশের বিরুদ্ধে, সেই আর্মিদের বিরুদ্ধে, এগুলি প্রথম অবস্থায় নিয়ে নতুন নিয়োগ টিয়োগ দিয়ে সংস্কার হয়ে যেত। আজকে এমবিআর এর অনেক কর্মকর্তা নাই, তো নতুন কর্মকর্তা তো আপনি রাতারাতি তৈরি করতে পারবেন না। এই কাজগুলি তো করার জন্য সুযোগ দেওয়া উচিত ছিল। আপনার সঙ্গে এই ব্যাপারে আমাদের আরো আলোচনা হবে। এখন একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও আমরা খোলামেলা এই কথা বলবো। জি দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি রাজনৈতিক অনিশ্চয়তা, সংকটে ব্যবসায়ীরা, এসব বিষয় নিয়ে। আমাদের সঙ্গে আলোচক হিসেবে উপস্থিত আছেন শাহরিয়ার স্টিল মিলসের ব্যবস্থাপনা পরিচালক জনাব শেখ মাসাদুল আলম মাসুদ। সেই সঙ্গে তার আরেকটি পরিচয় আছেন, তিনি প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের। যে বিরতির আগে আপনার কাছে আমি একটি প্রশ্ন করেছিলাম, এই যে আপনিও বলছিলেন যে ব্যবসায়ীদের মধ্যে রাজনীতি করার প্রবণতা কিংবা সংসদ সদস্য হওয়ার প্রবণতা এবং নমিনেশন তারা কিনছেন, এই কথাগুলো আপনি বলছেন, নমিনেশন বাণিজ্য হচ্ছে। হ্যাঁ, আমরা দেখছি যে কোনো ব্যবসায়ী 100 কোটি টাকা খরচ করে তার মনোনয়ন কিনছেন তিনি। তো এখন ব্যবসায়ীরা, আপনারা যারা ব্যবসায় বিনিয়োগ করেন, বিনিয়োগের আগে তো আপনারা রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা ভাবেন। তাহলে একজন ব্যবসায়ী যদি 100 কোটি টাকা খরচ করে একটা নমিনেশন কেনেন, তাহলে তার রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা কি হবে? সে জনগণের জন্য কি করবে, দেশের জন্য কি করবে, নাকি তার সেই বিনিয়োগটা ওঠাবে? এখানে আসলে কোনো ভালো ব্যবসায়ী ডাইরেক্টলি সরাসরি রাজনীতিতে যুক্ত হতে চায় না। আমরা অতীতেও দেখেছি, এখনও যারা ভালো ব্যবসায়ী খুব কমই ইনভলভ হয়। যে এখন কেন হয়েছে, ব্যবসায়ী করতে গেলে আমাদের এখন যে বাণিজ্য উপদেষ্টা আছেন, উনি কোটি টাকা দিয়ে রাস্তায় রাস্তায় ঘুরেছেন, গ্যাসের কানেকশন পান না, হয়তো উনি ওই ক্ষোভ থেকেই গেছেন। কিন্তু এইরকম তো আমরা বাস্তবতা এইরকম সমস্যার সম্মুখীন হই। এনবিআর আইসা আমাকে অহেতুক হয়রানি করে, আমার পোর্টে আমার মাল আটকে রেখে হয়রানি করে। আমার যদি এইরকম সাইনবোর্ডটা থাকে তাহলে আমাকে এই হয়রানি করবে না, তাহলে আমি দেধারসে 100 কোটি টাকা খরচ করে আমি 1000 কোটি টাকা কামাতে পারবো, এই জন্য যাবে। আর যে ব্যবসায়ী এটা করতে চায় না সেটার মধ্যে যাবে না, আমি যেভাবে পারি সেভাবেই চলবো, সে যাবে না কোনো মধ্যে। সে একটা ব্যবসায়ী সোশ্যাল ওয়ার্ক করার অনেক সুযোগ আছে। এই দেশে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, অনেক হসপিটাল আছে, যেটা ব্যবসায়ীরাই বিত্তবানরাই দিয়েছে, তারা করেছে, তারা সেইভাবেই করতে পারে। আর যখন সরাসরি রাজনীতিতে ইনভলভ হয়, তার ব্যবসারও ক্ষতি হবে, আর ওখানে যে সেই অবস্থানটা ধরে রাখতে পারবে না। তার মানে ব্যবসায়ীরা রাজনীতিতে যাচ্ছে ব্যবসার উদ্দেশ্যেই। হ্যাঁ, ব্যবসার উদ্দেশ্যেই যাবে, সোশ্যাল ওয়ার্ক তো এমনিই করা যায়। আমি চাইলে তো এমনি একটা রাস্তা করে দিতে পারি, আমি একটা স্কুল কলেজ এমনিই করে দিতে পারি, আমি একটা ইনস্টিটিউশন করে ওই লাখ লাখ টাকা, ওই একটা হসপিটাল করে, মেডিকেল কলেজ করে লাখ লাখ টাকা ভর্তির জন্য না নিয়ে আমি বিনা পয়সায় সরকারের মতো করতে পারি। আমি ব্যবসা করবো একদিকে, আরেকদিকে আমি সমাজসেবা করব। তা আমি ওখানে যাচ্ছি তো টাকা কামাই করার জন্য, না হলে আমি কেন ইনভেস্ট করব? তো এখন আজকে আমরা এটা আশা করি না, এই 24 জুলাই বিপ্লবের পরে এটা আমরা আশা করি নাই। এখানে আমরা হতাশ হয়েছি। আমাদের এখনো ঘুষ বাণিজ্য বন্ধ হয় নাই, এখানে আমরা হতাশ হয়েছি। আমরা এই এই অন্তর্বর্তীকালের সরকারের কাছে এটা প্রত্যাশা করেছিলাম। 2008 সালে কিন্তু থমকে গেছিল, কোনো ঘুষ বাণিজ্য ছিল না প্রথম দিকে। তো আজকে কিন্তু সেই জিনিসটা হয় নাই। আজকে এখনো আমরা প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ করব, এই দেশের সমস্ত ইন্ডাস্ট্রিগুলি কিন্তু আস্তে আস্তে শিক হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। কিভাবে এগুলি সচল রাখবেন এগুলি চিন্তা করেন, না হলে শ্রমিক বেকার হয়ে যাবে। অর্থনৈতিক মহামারী অলরেডি দেখা দিয়েছে, এগুলি বিস্ফোরণ ঘটছে না মানে এই রাজনৈতিক দাবানলের আনলে এগুলি আড়াল হয়ে আছে, এগুলি কিন্তু বিস্ফোরণ ঘটবে। তখন এই দায় এই রাজনীতির স্টেট হোল্ডারদের উপরেও পড়বে, রাষ্ট্রপ্রধানের উপরেও পড়বে, যারা রাষ্ট্র পরিচালনা করতেছে। আপনি কেন বলছেন যে অর্থনৈতিক মন্দা অলরেডি চলছে? হ্যাঁ, মন্দা তো চলছে। এখানে আমার ব্যাংক আমাকে ফাইন্যান্স করে না,
আমার ডেভেলপমেন্ট সরকারি ব্যয় হলে সাথে সাথে দেশের অর্থনীতির চাকা চালু হবে। আজকে যখন একটা সরকারি অবকাঠামো তৈরি হবে, আমার রড বিক্রি হবে, সিমেন্ট বিক্রি হবে, ইটা বালু পাথর বিক্রি হবে, রাজমিস্ত্রি, যোগালি, ইলেকট্রিক মেটেরিয়াল আছে, প্রায় 28টা ইন্ডাস্ট্রি এটার সাথে ইনভলভ। এই লোকগুলি সচল হয়ে গেলে এই ঠিকাদার এখান থেকে পয়সা কামাবে, সে যে আরও ব্যয় করবে, দেশের অর্থনীতির শাখা চালু হবে এবং মানুষ ইনভেস্টও করবে। মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে, আমরা ইনভেস্ট করি। এখন শুধুমাত্র কিছু লোকজন আমাদের দেশে আগে শুধু মিডল ইস্টে যেত, এখন ওয়েস্টার্ন কান্ট্রিতেও যাচ্ছে। এই কাজগুলিও আমাদের এই প্রধান উপদেষ্টা আরও ভালো করে বেগবান করতে পারে। আজকে একটা ওয়েস্টার্ন কান্ট্রিতে যখন আমাদের দেশের একটা বেকার যুবক যায়, তার 15 লাখ 20 লাখ টাকা খরচ করে যায়, এটা শুধু টিকিট ফেয়ার দেওয়া 3 লাখ 5 লাখ টাকার মধ্যে যাইতে পারে। এই পরিবেশটা করে দিলে আমাদের বেকার যুবক থাকবে না আমাদের দেশে। সারা পৃথিবীতে যে শ্রম ডিমান্ড আছে, এইটা হলে আমাদের অর্থনীতির চাকা চালু হবে। পাশাপাশি আমাদের ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করতে হবে, ব্যবসা বান্ধব এনবিআর তৈরি করতে হবে, ব্যবসা বান্ধব কর্মকর্তা তৈরি করতে হবে। যারা অফিসার আছেন, যারা কর্মকর্তা আছেন, তারা কিভাবে ফ্যাসিলিটেট করলে দেশের ট্যাক্স বাড়বে সে ব্যবস্থা নেবেন। আর এখন ট্যাক্স তো ব্যবসা বাণিজ্য তো নাই। এখন এমবিআর এর বাজেট ঘাটতি পূরণ করার জন্য ব্যবসায়ীদের ধরে জোর করে তার আগের দিনের অডিট টডিটগুলি করে কোথাও দাড়ি কমা ভুল আছে কিনা সেগুলির উপরে জোর করে জরিমানা করে টাকা আদায় করা ছাড়া কোনো সুযোগ নাই। এখন তো ব্যবসা বাণিজ্য নাই। আপনার কথা সূত্র ধরে বলতে চাই, আপনি বলছেন যে ব্যবসা বাণিজ্য নাই, বেচা কেনা নাই, ব্যবসা বাণিজ্য নাই। পাশাপাশি আপনি বলছেন যে ব্যাংকগুলো থেকেও প্রয়োজনীয় সাপোর্ট পাওয়া যাচ্ছে না। কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন যে ব্যাংক খাতের তো দুর্বস্থাটা হয়েছিল বিগত সরকারের সময়, ওই সময় তো লুটপাট, অর্থ পাচার সবকিছু। পরবর্তীতে যখন এই সরকার ক্ষমতায় আসে, ব্যাংক খাতে তো নানান রকমের সংস্কারের উদ্যোগ নিয়েছে এবং অনেকগুলো সংস্কার হয়েছেও, আপনি নিশ্চয়ই স্বীকার করবেন। বিভিন্ন ব্যাংকের বোর্ড পুনর্গঠন করা হয়েছে, ব্যাংক একীভূত করার উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু তারপরেও কেন ব্যাংক খাত নিয়ে আপনারা প্রশ্ন তুলছেন, বা কেন আপনার মনে হচ্ছে যে ব্যাংক খাত পুরোপুরি সহযোগিতা আপনারা ব্যাংক খাত থেকে পাচ্ছেন না? তবে এই প্রশ্নের উত্তরটা একটু বিস্তারিত নেব, তবে তার আগে নিচ্ছে আরেকটি বিরতি। বিরতির পরে এসে আপনি একটু বিস্তারিত বলবেন। জি দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠান। এবার নিচ্ছি আরেকটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি রাজনৈতিক অনিশ্চয়তা সংকটে ব্যবসায়ীরা। আলোচক হিসেবে আছেন শাহরিয়ার স্টিলস মিলসের ব্যবস্থাপনা পরিচালক শেখ মাসাদুল আলম মাসুদ। যে বিরতির আগে আপনার কাছে আমার একটি প্রশ্ন ছিল যে ব্যাংক খাত তো এই সরকারের আমলে ব্যাংক খাত তো ঘুরে দাঁড়িয়েছে, তো তাহলে কেন আপনার কাছে মনে হচ্ছে যে সেই ব্যাংক খাত ঘুরে দাঁড়ানোর সুফল আপনারা পাচ্ছেন না? কেন বলছেন সেটা? মানে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, যেগুলি সিক হয়ে গেছে সেগুলি এখনো ঘুরে দাঁড়াতে পারেনি, তারা দাঁড়ানোর চেষ্টা করছে। যেই ব্যাংকগুলি ভালো আছে তারা খুব সতর্কতার সাথে চলছে। আগে ডিসপারেটলি যেভাবে বিনিয়োগ করতে সেটা এখন করছে না। আগে অনেক সময় আমাদেরকে ডেকে ডেকে কিছু এক্সট্রা ফান্ড দিত, ব্যাংকের কাছে ফান্ড পড়ে থাকতো, যখন আমাদের 9% ইন্টারেস্ট তখন 5% ইন্টারেস্টে দিয়ে দিত যে আপনি 1 বছর এই ফান্ডটা ইউজ করেন। এখন কিন্তু এইরকম অফার তো আসেই না। আমি নতুন করে চাইতে গেলেও ধীরে স্লো। কিছু কিছু ব্যাংক তো তাদের এই স্টিল সেক্টর থেকে ফান্ড ক্লোজ করে নিচ্ছে। তাহলে তো জবাবদিহিতা স্বচ্ছতা বেড়েছে। জবাবদিহিতা স্বচ্ছতা বেড়েছে না, মানে এখন তাদের দুর্বলতা ওভারকাম করার জন্য ভালো ব্যবসায়ীদের উপর এই প্রেশারটা আসছে। যারা রেগুলার ব্যবসায়ী তাদের বেলায় এটা হচ্ছে, যারা টাকা পয়সা লুটপাট করে নিয়ে গেছে ওই টাকাগুলি তো পাচ্ছে না। ওই টাকাগুলি যদি সরকার ঘাটতি পূরণ করে দেয় তাহলে হয়তো ব্যাংক স্বাবলম্বী হবে, এছাড়া তো কোনো ওয়ে নাই, ব্যবসা করেই করতে হবে। এখন এই মুহূর্তে সরকারের আমাদের রিকোয়েস্ট থাকবে অর্থনৈতিক কর্মকাণ্ডগুলি নির্বাচন দেরি হলেও সচল রাখতে হবে, যাতে ব্যবসাগুলি চালু থাকে। এই ইন্ডাস্ট্রিগুলি যেগুলি সচল আছে এগুলিকে ব্যাংকগুলি ওই প্রণোদনা তো আমরা চাই না, ব্যাংকগুলি যাতে উদারভাবে একটু বিনিয়োগ করে সচল রাখে সেই ব্যবস্থাটা নিতে হবে। ব্যাংকগুলি এখন সব কনজারভেটিভ পলিসিতে আছে, কেউ বিনিয়োগ করতে চায় না। আপনি নতুন কয়টা বিনিয়োগ আছে একটু দেখতে বলেন সরকারকে, তাহলেই বুঝবেন। নতুন ইনভেস্টমেন্ট কেউ করছে না, এখন সবাই স্লো যাচ্ছে, দেখা যাক নির্বাচন হোক কি হোক। কিন্তু এই যে 3.5 বছর ধরে 4 বছর 4.5 বছরের যে একটা পিছুটান, ব্যবসায়ীরা অনেক দুর্বল হয়ে গেছে, অনেক সিক হয়ে গেছে, অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। এইভাবে চলতে থাকলে বাকি অনেক প্রতিষ্ঠান আরও বন্ধ হয়ে যাবে। তাই এগুলি যাতে বন্ধ না হয়, একটা ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেলে সেটা চালু করা সম্ভব হয়ে ওঠে না। তার কারণ এই একটা ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেলে তার ব্যাংক ইন্ডাস্ট্রিটা কিন্তু বন্ধ হবে না, ওটা চালু থাকবে। ওটা রিকভার করা তার পক্ষে সম্ভব হবে না।
আর হঠাৎ করে একটা ইন্ডাস্ট্রি বললেই তৈরি করা যায় না, একটা ইন্ডাস্ট্রি করতেও 5 বছর লাগে। না, কিন্তু আমার কাছে একটা প্রশ্ন, আপনি যেটা বলছেন যে ব্যবসা বাণিজ্যের খুব বেশি গতি নেই, অর্থনীতির মধ্যে অনেকখানি স্থবিরতা, আপনারা যারা ইনভেস্টর তারাও খুব মানে বুঝে শুনে এখন ইনভেস্ট করতে চাচ্ছেন না রাজনৈতিক অনিশ্চয়তার কারণে, তাহলে একটা প্রশ্ন, তো দেশে কোটিপতির সংখ্যা বাড়ছে কিভাবে? কোটিপতির সংখ্যা বাড়বে না? এই দেশে তো কোটি কোটি টাকার চাঁদাবাজি আছে। যারা 17 বছরে বেকার ছিল, সুযোগ পায় নাই, তারা তো কোটি কোটি টাকা তাদের হয়ে যাবে। চাঁদাবাজির টাকা হতে তো অসুবিধা নাই। এখন এই যে বললাম না, ব্যবসা নাই, বাণিজ্য নাই, কিন্তু এমবিআর তো জোর করে ঘর ধরে টাকা আদায় করতেছে। পিছনের আপনার ফাইল ওপেন করে অডিট করে এখানে দাড়ি কমা ভুল আছে, এইটা সেইটা গুজামিল দিয়ে যেভাবে পারে তারা করতেছে, এইভাবেই অধিকাংশ টাকা আদায় করতেছে। তো এইগুলি নিয়ে ব্যবসায়ীরা কেউ কেউ, যেমন আমারই 2টা কেস নিয়ে আমি মামলা করতেছি। আমার কোর্টে জোর করে আমার কাছ থেকে অতিরিক্ত ট্যাক্স রাখছিল, আমি আপিলাতে যে রায় পাইছি, তারপরে যে আমি হাইকোর্টে গেছি, সেখানেও আমার পক্ষে রায় আছে। এখনো 2 বছর যাবত ওই টাকা আমি পাচ্ছি না। আমার উপরে স্ক্র্যাপের উপরে ভ্যাটের অব্যাহতি আছে, ভ্যাট, সেটার উপরে জোর করে আমাকে উপরে চাপাইয়া দিল, আমার ভ্যাট দিতে হবে। হ্যাঁ, ওইটার আমি এমবিএর থেকে রীতিমতো মেম্বার তদন্ত কমিটি করে তাকে ওইটা ইনস্ট্রাকশন দিছে এই তদন্ত রিপোর্টের আলোকে নিষ্পত্তি করার জন্য। উনি নিষ্পত্তি না করে আমার উপর একটা দাবিনামা জারি করে দিলেন। আমি এখন হাইকোর্টে গেছি। এইরকম করে যা কেউ হয়তো ওইটা ফেস করতেছে না, দিয়ে কিছু ম্যানেজ করতেছে, এইভাবে কিছু লোক টাকা পয়সার মালিক হচ্ছে, তাই তো? এতে করে ঘুষ বাণিজ্য আরো বাড়তেছে। না, কিন্তু কথা হচ্ছে যে কোটিপতি সেই সংখ্যায় তো ব্যবসায়ীরাও আছে। রাজনীতিবিদরাই কোটিপতি হচ্ছেন তা তো না। ব্যবসায়ীরা হয়তো এরকম ব্যবসা করে করছে, এরকম পরিচ্ছন্ন ব্যবসায়ী খুব কমই আছে আমার জানা মতে। এই সময় ব্যবসা কেউ দেখায়, কিভাবে দেখায় আমরা জানি না। তবে আবার কিছু টাকা, ওই কালো টাকাও এসে ঢুকতে পারে এর মধ্যে, যেগুলো ট্যাক্স দিয়ে হয়তো হোয়াইট হয়ে যায়। এরকম হতে পারে, পাচার করা অর্থ ফেরত আসতে পারে, রেমিটেন্স আকারে। হ্যাঁ, এই টাকাগুলি তো কোথাও না কোথাও আছে, এগুলিও দেখা দরকার। যাক, আমরা আলোচনার একেবারে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, তো সার্বিকভাবে আপনার কি বলার আছে? আমাদের চাওয়া তো একটাই ছিল, দেশে স্বস্তি ফিরে আসবে, অর্থনৈতিক শৃঙ্খলা ফিরে আসবে, সুশাসন প্রতিষ্ঠিত হবে, এই মব কালচার থাকবে না, এই চাঁদাবাজি থাকবে না। আমার এমবিআরে গেলে আমার ফাইলটা তারা নিজেরাই আমার থেকে মোটিভেটেড করে যেভাবে পারে নেবে। আমার ওই পোর্টে আমার মাল আনতে গেলে ওখানে আমার সাথে টাকা দিতে হবে না, আমার জমিটা রেজিস্ট্রি করতে গেলে আলাদা টাকা দিতে হবে না। আমরা এই ব্যবস্থাটা চাই। এই অন্তর্বর্তী সরকারের কাছে এই পলিসিগুলি তৈরি করে দিয়ে নির্বাচনের ব্যবস্থা করা, এটা আমরা চেয়েছিলাম। কিন্তু সেইগুলি পিছায়ে অনেক বড় বড় কাজ করতেছে সরকার, অনেক বিদেশি কন্ট্রাক্ট করতেছে, সুদতেছে, বিমান কিনতেছে, এটা কিনতেছে, কিন্তু এই সংস্কারের কিছু তো আমরা পেলাম না এখনো সুফল। এতদিন আলোচনা করে তা নিয়ে এখনো যদি সে না ভোট হাঁ ভোটেতে যেতে হয়, তাহলে তো এইটা প্রথমতই সকল দল ঐক্যমতের ভিত্তিতে এই সরকারটা করছিল। তখন যে ম্যান্ডেটটা ছিল, যে ঐক্যবদ্ধতা ছিল, তখনই তো ভালো বিজ্ঞদের নিয়ে একটা পলিসি করে সেটা নির্বাহী আদেশে কার্যকর করে দিয়ে হানা ভোটে চলে গেলেই হতো, হানা ভোটে যেতেই হবে। তাহলে তো আর তখন কারো আপত্তি আসতো না। আজকে যে আপত্তিটা আসছে, প্রথম দিকে করলে কিন্তু এই আপত্তি আসতো না, এটা প্রথমেই করতে পারতেন। এখনও সরকারকে দায়িত্ব নিতে হবে, দায়িত্ব নিয়ে ওই সকল রাজনৈতিক দল কখনো ঐক্যমত হবে না, সারা দেশের মানুষ কখনো ঐক্যমত হবে না, অধিকাংশ মানুষের মতই প্রতিফলন ঘটতে হবে, সেটা নিয়ে সেই ম্যান্ডেটটা নিয়ে কাজ আগায় নিয়ে যেতে হবে, জাতিকে আগিয়ে নিয়ে। তার মানে আপনার বক্তব্য হচ্ছে যে রাজনৈতিক দলগুলো ঐক্যমত তো হবে না, সরকারকে যা করতে হবে নির্বাহী আদেশে করতে হবে, পরে গণভোট দিতে হবে। হ্যাঁ, গণভোটেই হয়ে যাবে। যাই হোক, সবাই তো একমত হতে পারে না, কখনোই হবে না। তাহলে আর এত দল থাকবে কেন, এত মত থাকবে কেন? আপনি যেই কালারটা পছন্দ করেন, আমি তো সেই কালারটা পছন্দ করি না। তবে বেসিক জিনিস তো এক আছে, এখন ঐক্যমত আছে, বেসিক দ্বিমত কারো নাই। কেউ বলতেছে নির্বাচনের দিন হবে, কেউ আগে হবে, তো বিরোধটা কোথায়? বিরোধটা আমি দেখছি না, এটাকে বিরোধ বলে না। আলোচনা খুব জমে উঠেছে, কিন্তু আমরা কিন্তু এতে করে কালক্ষেপণ করে তো আমাদের দেশটা পিছিয়ে যাচ্ছে। দেশের যে অন্য ডেভেলপমেন্টগুলি আছে সেগুলি পুলিশ এখনো ঘুরে দাঁড়াতে পারে নাই। আমরা এখনই নমিনেশন ঘোষণার পর খুনাখুনি হয়ে গেল, আমি শুনতেছি অর্ধেক ব্যারাকে ফিরে যাবে। আপনি যে প্রস্তাবটা দিয়েছেন, আমরা আশা করব যে সরকার সেটি আমলে নেক, নিয়ে ব্যবসা বাণিজ্যের মধ্যেও গতি আসুক, দেশটাও ঘুরে দাঁড়াক। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সেই সঙ্গে আপনাকে আরও বিশেষ ধন্যবাদ দিই যে আপনি খোলামেলা কথা বলেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ, সাথে সাথে দর্শক মণ্ডলীকে। জি দর্শক, এই ছিল আজকের পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বি স্টক। আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে।